রাইয়ের জন্য না হলেও এবার নিজের সন্তানকে পিতৃ পরিচয় দেওয়ার জন্য হলেও যে কোনো মূল্যে অনির্বাণকে ফেরাবে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু বলতে থাকে যে কি রে দিদিভাই, তুই সন্তান সম্ভব এই খবরটা শোনার পর হঠাৎ করে চুপ হয়ে গেলি কেন বলতো? মাথার মধ্যে নিশ্চয়ই আরও অন্যান্য কিছু ঘুরছে, এটাই নিশ্চয়ই তুই চিন্তা করছিস যে এখন আবার নতুন কোন বড়লোক বাড়ির ছেলেকে তুই ফাঁসাবি, কার ঘাড়ে আবার এই সন্তানের দায়িত্বটা চাপাবি, তাই তো? কারণ তোর একার পক্ষে তো আর যাই হোক না কিন্তু সন্তানটাকে কোনো মতে মানুষ করা সম্ভব হবে না। আর কেই বা বলতে পারে যে এই সন্তানটা যেটা কিনা তোর গর্বে আছে সেটা অনির্বাণ দাদাভাইয়ের? এমনটাও তো হতে পারে যে আগের কোনো আশিকের হয়তো বা এই সন্তানটা তার দায়ী হয়তো বা তুই অনির্বাণ দাদাভাইয়ের কপালে লাগানোর চেষ্টা করছিস। কারণ অনির্বাণ দাদাভাই তো এখন আর বেঁচে নেই। অনির্বাণ দাদাভাই তো আর চিতার থেকে তুলে এসে এটা বলবে না যে না, রাই এর গর্বে যে সন্তানটা আছে সেটা আমার নয়। তাহলে সেই সুযোগটাকে তুই হয়তো বা কাজে লাগাচ্ছিস, তাই তো? তোর মতন মেয়েদের দ্বারা সব কিছু সম্ভব। কারণ আগে যে পরিমাণে তুই ছেলেদের সাথে নোংরামো করেছিস তাতে তো এই সব কিছু তোর জন্য খুবই নর্মালাইজ, তাই না? ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে থাম, এবার থাম অপয়া মেয়ে কোথাকার, তোর মুখে কোনো কিছুই বাচ্ছে না। দেখছিস যে মেয়েটা একে তো স্বামী হারানোর শোকে কাতর, এর মধ্যে আবার অন্তঃসত্ত্বা, তার সত্ত্বেও কি তোর বিন্দুমাত্র ওর উপরে দয়া মায়া হয় না? ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে কেন দয়া মায়া হবে বলো তো? তোমার মেয়ের যে কেচ্ছা কেলেঙ্কারি সেই সকল কথায় বলা মাত্রই তোমার খুব গায়ে লেগে যায়। কই আমার বেলা তো সেরকমটা হয় না। আমার বেলা তো তোমার এই মহানতার দেবী মেয়ে যখন যেটা বলে সেটাই তোমরা বিশ্বাস করো না। তখন তো একবারও যাচাই বাছাই করো না। তখন তো কাউকে চিৎকার করে বলো না যে না এরকম করে আমার কাঁধে মিথ্যা অপবাদগুলো না চাপাতে, তখন তো এইসব বলো না। তাহলে আমার বেলা কেন আমাকে মুখ চুপ করানোর তোমরা চেষ্টা করছো বলো তো? কোনো মতে আমার মুখ চুপ করাতে পারবে না। যেটা সত্য সেটাই বলবো। আমি সকলের কাছে চিৎকার করে বলবো। আর এবার তো আমি সোহিনী আন্টিকেই সাপোর্ট করবো। আমি সোহিনী আন্টির কাছে গিয়ে সোহিনী আন্টিকে সব কথা খুলে বলবো। তারপরে আমি দেখি যে রাই দিদিভাই তুই এই যাত্রা কী করে বেঁচে ফিরিস। ঠিক সেই সময় আরাই বলতে থাকে যে এবার অনির্বাণ তোমাকে যে কোনো মূল্যেই হোক না কেন সকলের মুখ বন্ধ করার জন্য হলো, তোমার সন্তানকে পিতৃ পরিচয় দেওয়ার জন্য হলো, তোমাকে অবশ্যই ফিরতে হবে আমার কাছে। আর যে কোনো মূল্যে আমি তোমাকে খুঁজে বার করবো। যতদিন পর্যন্ত আমি তোমাকে খুঁজে বার করছি ততদিন পর্যন্ত আমিও এরকম করে চুপ করে থাকবো। আমি চুপ করে ভেতরে ভেতরে গুমড়ে মুচড়ে শেষ হয়ে যাব। আর তার পাশাপাশি তোমার সন্তানটাও আমার গর্বেই শেষ হয়ে যাবে, তুমি দেখে নিবে। কিন্তু তার সত্ত্বেও তোমাকে অবশ্যই আমার কাছে ফিরতে হবে যদি তুমি এই সন্তানটাকে এই পৃথিবীর আলো দেখাতে চাও। কারণ আমি আমার এই সময়টাতে অনির্বাণ তোমাকে ছাড়া কোনো মতেই আমি অন্য কারো উপরে নির্ভর করে আমার এই সময়টা কাটাতে পারবো না। ঠিক সেই সময় স্রোত বাইরে চলে আসে এবং অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে বলুন তো সার্থক স্যার, আমি কী উত্তর দেবো রাই দিদিভাইয়ের? এই সময়টাতে তো অন্তত ওর স্বামীকে ওর পাশে থাকার কথা, সেই যাত্রায় এখন অনির্বাণ দাদাভাই আর বেঁচে নেই। ওকে কী বলে আমি সান্ত্বনা দেবো? ঠিক সেই সময় সার্থক বলে থাকে যে দেখো শ্রুত, তুমি এখন ভেঙে পড়লে কী করে চলবে বলো তো? আর যাই হোক না কেন তোমাকেই তো এখন রাই দিদিভাইকে সামলাতে হবে। আর বৌমনি তোমাকে একটু শক্ত হতে হবে। এরকম করে কান্নায় ভেঙে পড়লে কী করে চলবে বলো? ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে নীলু যে পরিমাণে নিজের মনের বিষগুলো উগলানোর চেষ্টা করছে তাতে আমার মনে হয় না যে রাইয়ের মন মানসিকতা কোনোদিনও ভালো হবে। রাই তো রীতিমতো মেন্টালি ট্রমাটাইজড হয়ে যাবে। ওর এই অসুস্থতার জন্য এবার দেখবে যে ওর সন্তানের উপরে প্রভাব ফেলবে। আর নীলু তো ইচ্ছাকৃতভাবে এটাই চাই যে ওর সন্তানটা যাতে নষ্ট হয়ে যাক। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।